এই যে ভিডিওটা দেখছেন, এটা বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেখানে ঢাকার বিভিন্ন ছাত্রদল সমন্বয়কদের ধরে পেটাচ্ছে এবং সেখানে বিশাল বাকবিতণ্ডা চলছে এবং ছাত্র নাম করে যে বাংলাদেশি আইএসআই তাদের সঙ্গে বাংলাদেশি ছাত্রদের লড়াই চলছে। আসলে ছাত্ররা বুঝতে পারছে যে তাদের হাতে কিছু নেই, আসলে সব কিছু নিয়ন্ত্রণ করছে পাকিস্তানিরা। পাকিস্তান এবং জামাত এবং কিছু সংগঠন তাদেরকে ফুটবলের মতো খেলছে। শেখ হাসিনাকে সরানোর পরে তারা দিন দিন বুঝতে পারছে বাংলাদেশের এই পরিস্থিতিটা, আর সেই কারণেই তাদের ছাত্রের নামে সমন্বয়ক হাসনাত আব্দুলকেও আচ্ছা করে ক্যালিয়েছে এবং তাকে ধোলাই দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। আর ইতিমধ্যে আর একটা গুরুত্বপূর্ণ খবর, যে কয়েকদিন আগেই আমেরিকার মসনদে বসেছেন ট্রাম্প দ্বিতীয়বার। আর এই ট্রাম্প আসার পর থেকেই বাংলাদেশের যে এড, অর্থাৎ বাংলাদেশকে আমেরিকা যে সাহায্য করত, সেই সাহায্য টোটালি বন্ধ করে দিয়েছে ট্রাম্প সরকার। ট্রাম্প সরকার আসার পর থেকে বাংলাদেশের যে অবস্থা সেটা দিন দিন আরও শোচনীয় হতে চলেছে। ইতিমধ্যে ট্রাম্প আসার পরেই বাংলাদেশে নিযুক্ত আমেরিকান ডোনাল্ড লু, যে বাংলাদেশের হাসিনা সরকারকে সরাতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, সেই ডোনাল্ড লুকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দিয়েছেন, অর্থাৎ স্যাক করেছেন। এবং বাংলাদেশকে যে পরিমাণ সাহায্য বাইডেন সরকার করত এবং তার বিনিময়ে বাইডেনের হয়ে গান করত, সেই ইউনুসকে যাওয়া টাকা কিন্তু আমেরিকা সরকার বন্ধ করে দিয়েছে। আর এর ফলে মহা ফ্যাসাদে পড়তে চলেছে ইউনুস, কারণ ইউনুস ট্রাম্পের বিরোধিতা করে বাইডেনকে সঙ্গ দিয়েছিল এবং বাইডেনের কুত্তা ইউনুস ট্রাম্পের বিরোধিতা করে অলরেডি অনেক টাকা আমেরিকা থেকে নিয়েছে। আর আমেরিকা নতুন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরেই কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের বিরুদ্ধে এই যে ইউএস এড যে ব্যবহার করা হতো সেটাকে বন্ধ করার ঘোষণা করেছে। শুধু তাই নয়, আমেরিকায় ট্রাম্প আসার পরেই কিন্তু ভারতের যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তার সাথে আমেরিকার বিদেশ সচিবের একটা কথা হয়ে গেছে এবং সেখানে বাংলাদেশ যে ছিল এটা একটা সত্য কথা, কারণ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদেশ সচিবের ইতিমধ্যে কথা হয়ে গেছে এবং সেখানে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেটা আলোচনা করেছেন এবং মিডিয়াতে সেটা বলেছেন। বাংলাদেশ বর্তমানে বেশ ফ্যাসাদে পড়েছে, কারণ তাদের আর এক সহযোগী পক্ষ চীন, যাকে কেন্দ্র করে ভারত বিরোধিতার কথা, সেই চীনও কিন্তু ইতিমধ্যে ভারতের সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পৌঁছে গেছেন চীনে এবং চীনে সেখানে তাকে রেড কার্পেটে অভ্যর্থনা জানানো হয় এবং চীন একটা বন্ধুত্বের হাত বাড়ায়। যদিও চীনকে ভারত কখনো বিশ্বাস করে না বা কোনো বিশ্বের কোনো দেশই বিশ্বাস করে না, কারণ চীন পিছন থেকে সবসময় ছোড়া মারে, তাই ভারতও চীনের এই বন্ধুত্বপূর্ণ ব্যবহারের সহযোগিতাটা নিতে চাইছে, কারণ যতটা সম্ভব এই সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া যায় তারা নিতে চাইছে। আর এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে রিলেশন চলছে সেখানে চীন এখান থেকে দূরে সরবে বলেই ভারতকে কথা দিয়েছে। আর চীনও আমেরিকা থেকে একটু দূরে থাকার জন্য ভারতের সাহায্য চাইছে, আর ভারতও সে বিষয়ে চীনের মুখপক্ষী নয়, কারণ ভারতও এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে। চীন ভারতকে দিয়ে আমেরিকা থেকে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা সহজ করতে চাইছে। অন্যদিকে ভারতও এই মুহূর্তে চীনের এই ফ্যাসাদে পড়ার জায়গা থেকে ভারতের সীমান্তর যে সুরক্ষার ব্যাপার সেটা নিয়েও কথা হয়েছে এবং এখানে বাংলাদেশ যে সম্পর্ক আলোচনা রয়েছে সেটাও বলা বাহুল্য। চীন এই মুহূর্তে ফ্যাসাদে পড়ে বাংলাদেশ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই এবং বাংলাদেশের ইউনিট সরকারকে কোনো রকম সাহায্যের হাত বাড়াবে না বলে কথা হয়েছে এবং সেই হিসাবে ভারতও এই মুহূর্তে চীনের সীমান্তর সঙ্গে লড়াই যাবে না বলেও সেই আশ্বাসটা দিচ্ছে, কারণ ভারত এবং চীন কখনোই চায় না যে সীমান্ত লড়াইটা আরও বাড়ুক। এই কারণে ভারত চীন তাদের সীমানা বরাবর একটা সমঝোতা আসতে চাইছে এবং এই মুহূর্তে চীনও ভারতের মুখাপক্ষি হয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ চীনের বিপক্ষে ভারত একটা শক্তিশালী অবস্থান নিয়েছে
কোয়াডে অংশগ্রহণ করে। অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারত এভাবে কোয়াড অংশগ্রহণ করে চীনের যে বিরোধিতা, অর্থাৎ সেখানে ভারতের যে শক্ত অবস্থান তাতে ভয় পাচ্ছে চীন। এই কারণে চীনও ভারতের সঙ্গে একটা সমঝোতাপূর্ণ অবস্থানে যেতে চাইছে। ইতিমধ্যে আরও একটি ঘটনা ঘটে গেছে। এই বছর আর্মেনিয়া ভারত থেকে আরও কিছু উন্নত মানের অস্ত্র কিনতে চলেছে। আমরা ইতিমধ্যে জানি ভারতীয় আর্টিলারি গান ট্রোজান কিছুদিন আগে আর্মেনিয়া নিয়েছে। ইতিমধ্যে পিনাকা রকেট লঞ্চার নিয়েছে, আর যার ফলে আজারবাইজান সেই যুদ্ধ জিতেও কিন্তু প্রচণ্ড ভীত। আর আর্মেনিয়া অস্ত্রের অভাবে যে লড়াই চলছিল, সেখানে ভারতের অস্ত্র পেয়ে নতুন উদ্যমে ফুটছে। ভারতীয় অস্ত্রের আঘাতে আজারবাইজান ভীত, সন্ত্রস্ত। কারণ ভারতের অস্ত্রের যে গুণমান, যে কোয়ালিটি, সেটা আজারবাইজান বুঝতে পেরেছে। অন্যদিকে তুরস্কও তাদের অস্ত্রর যে গুণ, সেটা ভারতের কাছে যে ফিকে, সেটাও বুঝতে পেরেছে। আর তাই আজারবাইজান ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে চাইলে ভারত তাকে সোজাসুজি নো বলে দেয়। তার কারণ আজারবাইজান, তুরস্ক এবং পাকিস্তান এদের মিলিত অক্ষ ভারত বিরোধী, এবং এর সাথে রয়েছে কাতার। এভাবে এরা পাকিস্তানপন্থী হয়ে ভারতের সম্পর্কে সবসময় তাদের নেগেটিভ চিন্তাভাবনা এবং ভারতের ক্ষতি চাই। তাই ভারতও তাদের এই মুহূর্তে সোজাসুজি না বলে দিয়েছে। শুধু না বলেছে তাই না, ভারত আর্মেনিয়াকে প্রচুর পরিমাণ উন্নত মানের অস্ত্র দিতে চলেছে। আজারবাইজান ইসরায়েল থেকে লোড়া মিসাইল নিলেও তার কাউন্টারে আর্মেনিয়া ভারত থেকে নিতে চলেছে প্রলয় অ্যান্টিব্যালিস্টিক মিসাইল। এই অ্যান্টিব্যালিস্টিক মিসাইল এটা পুরোপুরি ব্যালিস্টিক না, এটা হচ্ছে কোয়াসি ব্যালিস্টিক। তার ফলে ভারতের এটা রপ্তানি করতে কোনো সমস্যা নেই। তাই তুরস্ক এবং আজারবাইজান এরা দুজনেই ভয় পেয়েছে ভারতের এই নতুন সমরাস্ত্রের কাছে, তাই তারা শঙ্কিত। অন্যদিকে আর্মেনিয়া এই মুহূর্তে যতটা পারে ভারত থেকে অস্ত্র কিনে তাদের যে সম্পদ, তাদের যে অবস্থান, সেই অবস্থানটাকে আরও মজবুত করতে চলেছে। ভারত আর্মেনিয়ার যে অবস্থান, সেখানে ভারত একটা বেস করতে চলেছে বলে একটা খবর পাওয়া যাচ্ছে আর্মেনিয়াতে। আর আর্মেনিয়া এই মুহূর্তে ভারতকে খুবই দরকার। ভারতীয় অস্ত্রশস্ত্রের জন্যই আর্মেনিয়া এই লড়াইয়ে টিকে রয়েছে। তা না হলে আর্মেনিয়া অবস্থা আরও খারাপ হয়ে যেত। আর এই সুযোগে ভারতও আর্মেনিয়াতে একটা বেস করতে চলেছে এবং আর্মেনিয়া সেটা পারমিশন দিতে চলেছে বলে খবর। আর এইখানে যদি ভারত একবার বেস পেয়ে যায়, তাহলে আর্মেনিয়াও একটা নিরাপত্তা পাবে বলে বিশেষজ্ঞদের মতামত। আর্মেনিয়া চাইছে এখানে ভারত থাকুক, তাহলে কোনো দেশ সহজে সেই জায়গাটা অ্যাটাক করতে যাবে না। আর এই কারণেই আর্মেনিয়াও ভারতকে বারবার করে তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে যাচ্ছে। কারণ বিশ্বে এই মুহূর্তে অন্যতম শক্তিশালী প্রধান দেশ হচ্ছে ভারত। সেখানে বাংলাদেশের মতো একটা তুচ্ছ ইঁদুর তারা ভারতবর্ষকে চালাতে চাইছে। আসলে তারা পাকিস্তানি আইএসআই এবং আমেরিকার বাইডেনের কাছের কিছু মশলা খেয়ে তারা এই মুহূর্তে পাগলের মতো হয়ে রয়েছে। আর এই কারণেই গোটা বাংলাদেশ, যা কিনা ভারতের সংস্পর্শে এসে উন্নতির শিখরে যাচ্ছিল, তারা সেটাকে নিজের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চলেছে। কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই জামাত এবং তাদের সঙ্গী সাথী সমন্বয়ক বা আইএসআই তাদের খপ্পরে পড়ে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে চলেছে দিন দিন। ভারত বঙ্গোপসাগরে তাদের এয়ারফোর্স ক্যারিয়ারকে নিয়ে আসতে চলেছে এবং বঙ্গোপসাগরকে পুরো নেভাল ব্লক দিয়ে গোটা বঙ্গোপসাগর ভারতের হাতের মুঠোয় নিয়ে আসছে। আর এর ফলে বাংলাদেশ এবং মায়ানমার কিছুটা চাপে থাকলেও মায়ানমারের আরাকান অঞ্চলের যে সীতায় বন্দর, সেটা ভারত তৈরি করছে। ফলে মায়ানমার বা আরাকানের সঙ্গে ভারতের সেই সমস্যাটা এই মুহূর্তে নেই। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, যারা কিনা পাকিস্তান থেকে অস্ত্র এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য মজুত করা কথা বলছিল এবং আমদানি করছিল, সেটাও ভারতের আন্ডারে চলে আসবে। এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরও অকেজ হয়ে যাবে। যদিও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে ডাউন করতে ভারতের একটা মিনিটই যথেষ্ট। ভারতের যে কোনো একটা মিসাইল গোটা বঙ্গোপসাগরের রাজত্ব করবে এবং চট্টগ্রাম বন্দরকে মুহূর্তে ধূলিসাৎ করে দেবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে আইএসআই চিফ বাংলাদেশে এসেছে দীর্ঘ কয়েক দশক পর, আর যেটা কিনা ভারতের পক্ষে একটা প্রচণ্ড নেগেটিভ দিক।
আসলে আইএসআই বর্তমানে বাংলাদেশকে চালনা করছে, আর তার ফলেই বাংলাদেশে এখন আইএসআই এবং পাকিস্তানি এবং তার সাথে জামাত জঙ্গিদের এত জোর। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আইএসআই চিফস ভিজিট ঢাকা, এমস টু ক্রিয়েট ইন্টেল শেয়ারিং নেটওয়ার্ক উইথ বাংলাদেশ। আসলে কোনো ইন্টেল শেয়ার করার জন্য না, তারা বাংলাদেশের যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সমন্বয়কদের, যে মোহাম্মদ ইউনুসকে, তারা কতটা কাজ করছে সেই কাজের গতি খতিয়ান দেখতে তারা এসেছিল বাংলাদেশে, এবং এখানে এসেছিল পাক আর্মির টিম বাংলাদেশে তাদের একটা বেস তৈরি করতে। অর্থাৎ যে বাংলাদেশের স্বাধীনতা সেই পাকিস্তান থেকে হয়েছিল, সেই পাকিস্তানকে আবার তারা করায়ত্ত করতে চায়, আর বাংলাদেশিরা সেই হাতের মুঠোই আবার আসতে চলেছে পাকিস্তানের। যে পাকিস্তান তাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলেছে, সেই পাকিস্তানিদের হাতে আবারও বাংলাদেশ হতে চলেছে। আসলে বাংলাদেশের অধিকাংশ ধর্মীয় মানুষ সেটাই চায়, আর এই কারণে পাকিস্তান সেই সুযোগটা নিতে চলেছে। যদিও তার সব খবর ভারতের কাছে ইতিমধ্যে চলে এসছে, এবং ভারতের যে ইন্টেল যে শক্তি সেটা যে অনেক আগেই তারা জানতে পেরেছে, সেই খবরটাও কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেখানে পাকিস্তান পর্যন্ত এই জায়গায় ধাক্কা খেয়ে গেছে যে ভারত এত খবর এত ডিটেলস জানলো কী করে। এবং পাকিস্তানিরা যে নিজেরাই এই বিষয়ে সংশয়ে যে পাকিস্তান কতটা বাংলাদেশকে সাহায্য করতে পারবে সেটা নিয়ে তারা নিজেরাই শঙ্কিত। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে সাহায্য করার বিষয়ে ভারত বিরোধী যে সমস্ত শক্তি তারা কিন্তু নিজেরাই এই মুহূর্তে বেশ ডাউন পজিশনে রয়েছে। তাই বাংলাদেশ যে ভবিষ্যতে আরও ধ্বংসের মুখে হতে চলেছে সেটা বলার অপেক্ষা নাই। বাংলাদেশ এসেছিলেন যে আসিম মালিক অর্থাৎ আইএসআই চিফ, মেজর জেনারেল সাইদ আমির আফসার এবং মেজর জেনারেল আলম আমির আজওয়ান এবং মোহাম্মদ উসমান জাতিব। অর্থাৎ এই যে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের টিমগুলো, তারা কিন্তু নিজেরাই এই মুহূর্তে বেশ শঙ্কিত যে তারা ঠিক কতটা কি কাজ করতে পারবে, এবং তাদের যাবতীয় খবর তারা যেটা লুকোতে চেয়েছিল সেই লুকানো খবরটা প্রকাশ্যে চলে এসেছে, আর তার ফলে বাংলাদেশ পড়েছে ফ্যাসাদে। ইতিমধ্যে আমরা ঢাকাতে আবার বিক্ষোভ দেখতে পাচ্ছি, যে ছাত্ররা যে ছাত্র সমন্বয়ের নাম করে বাংলাদেশে আইএসআই জঙ্গিরা বাংলাদেশকে কন্ট্রোল করতে যাচ্ছিল, তাদেরই একজন হাসনাত আবদুল্লাহকে উদম ক্যালিয়েছে বাংলাদেশের ঢাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই। অর্থাৎ দেখতে পাচ্ছে যে লক্ষ্যটা নিয়ে তারা এগিয়েছিল সেই লক্ষ্য তারা পূরণ হতে পারেনি, এবং সেখানে তারা বিদেশিদেরই সাহায্য করতে চাইছে, আর এই কারণে সেই সমন্বয়কদের একজনকেই উদম ক্যালিয়েছে বাংলাদেশি অপর দল ছাত্ররাই। আর এরই মধ্যে আজকের একটা ঘটনা, যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন কল হয়েছে, যেখানে মোদী সেটা টুইটারে জানিয়েছেন, এবং সেখানে মোদী ডোনাল্ড ট্রাম্পকে মাই ডিয়ার ফ্রেন্ড বলে উল্লেখ করেছেন, এবং ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেটা যে আরও ভালো হতে চলেছে বা ভালো হবে সে আশা দুই পক্ষই করেছে। আমেরিকাও ভারতকে তাদের সঙ্গে চাইছে, এবং ভারতও আমেরিকার সঙ্গ এই মুহূর্তে চাইছে, এবং আমেরিকা চীনকে কাউন্টার করতে গিয়ে রাশিয়ায় কাউন্টার করতে গেলে ভারতে যে সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়, সেটা হারে হারে টের পেয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে একে অপরের সঙ্গে বেশ রিলেশনে রয়েছে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সে তো বলাই বাহুল্য। আর সেই টুইটটা আমরা দেখে নিই একবার, অর্থাৎ এক্স হ্যান্ডেলে, যে হ্যাড এ গ্রেট কনভারসেশন উইথ মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট রিয়াল ডোনাল্ড ট্রাম্প, congratulating him on his spectacular victory, looking toward to working closely together once again to further strengthen India-US relations across technology, defense, energy, space and several other sectors. বলাই বাহুল্য যে বাংলাদেশের অবস্থা যে আরও শোচনীয় পর্যায়ে হতে যাচ্ছে সেটা তো সময়ই বলবে। তবে বাংলাদেশ যে খুব ভালো নেই এবং তার অবস্থা যে আরও দিন দিন ধ্বংসের মুখে যাবে সে বলাই বাহুল্য। আর এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস সুইজারল্যান্ডে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। তিনি নিজেই মুখে বলেছেন যে আমি আর বাংলাদেশ যেতে পারবো কিনা সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। শুনালি তার কথাটি। If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too.
thing for me.